প্রত্যেকদিন রাতে আমার শাশুড়ি আমাকে ও আমার জাকে একটা পাউডার মাখতে দিত। জানি না ওই পাউডারটার মধ্যে এমন কী ছিল, যেই পাউডারটার গন্ধ শুকার পরে কিন্তু আমাদের আর কিছু মনেই থাকতো না। এমনকি চোখ খুলে দেখতাম সকাল হয়ে গেছে, অথচ রাতের কোনো কিছু মনে নেই। এই কথাটা যখন আমার যাকে জিজ্ঞেস করেছিলাম, তখন সেও বলেছিল তার সঙ্গেও নাকি ঠিক এই রকমটাই হয়। আসলে আমার বর ও শাশুড়ি মিলে বিদেশ থেকে বিদেশি ছেলেদেরকে ঘরে ডাকতো, এবং কোনো বিদেশি ছেলে যখন আমাদের বাড়িতে আসতো, তখন আমার শাশুড়ি বলতো, বৌমা, তোমাদের জন্য বিদেশ থেকে খুব সুন্দর পাউডার আনিয়েছি, সেই পাউডারগুলোই তোমরা ব্যবহার করবে। জানি না আমার শাশুড়ি, বর ও দেওর মিলে ভিতর ভিতর কি কাজ করত। তারপর একদিন যখন একটি বিদেশি ছেলে আমাদের বাড়িতে কিছুদিন থাকার জন্য এসেছিল, এবং তার আসার পর থেকেই আমার দেবরানী ঘর থেকে কিন্তু তার বিছানার কচকচানির শব্দ শুনতে পাওয়া যেত। ওই শব্দ শুনে মনে হতো যেন বিছানায় কেউ খুব জোরে জোরে লাফালাফি করছে। এর আগে তো এই রকম শব্দ আমাদের বাড়িতে শোনাই যেত না। প্রথমে তো আমি এই শব্দটাকে এড়িয়ে যেতাম, কিন্তু প্রত্যেক দিন এই শব্দটা আমার কানে আসার পরে একদিন যখন আমি না পেরে শব্দটার রহস্য জানার জন্য জায়ের ঘরের দিকে এগিয়ে গেলাম, তখন তার ঘরের ভিতরের দৃশ্যটা দেখে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। কারণ আমার দেবরানী ওই বিদেশি ছেলেটির সঙ্গে যা করেছিল, সেটা দেখার পরে তো আমি অনেক রেগেছিলাম। তাদের ওই কুকীর্তি দেখে আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। আসলে ওই বিদেশি ছেলেটি আমাদের সঙ্গে যা করেছিল, সেটা শুনে আপনারাও চমকে উঠবেন। একটা বিদেশি ও বাইরের মানুষকে ভরসা করে আমরা অনেক বড় ভুল করেছিলাম, এবং এটার পরিণতিতে আমাদের যে পুরো জীবনটাকে নষ্ট করে দেবে, সেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমাদের পুরো জীবনটাকে তছনছ করে দিয়েছিল একটা বিদেশি ছেলে। আমার নাম দোয়েল। আমার বিয়ে হতে সবেই 2 বছর হয়েছে। আসলে আমার বর ও দেওরের বিয়ে একই দিনে হয়েছিল। আমার দেওর বয়সে আমার বরের চাইতে 3 বছরের ছোট। আমার জায়ের নাম ডিম্পি। আমাদের দুই জায়ের মধ্যে কিন্তু খুব মিল ছিল, যেহেতু আমরা বিয়ে হয়ে একই দিনে শ্বশুরবাড়িতে এসেছিলাম। আমি যেহেতু বিয়ের পরে নিজের পড়াশোনা কমপ্লিট করব ভেবেছিলাম, তাই শাশুড়ি মাকে আগে থেকেই বলেছিলাম যে মাস্টার ডিগ্রি কমপ্লিট না করা পর্যন্ত আমি কিন্তু বাচ্চা নিতে চাই না। এতে কিন্তু আমার শাশুড়ি ও বরের কোনো আপত্তি ছিল না। বিয়ের পরে কিন্তু আমরা সবাই খুব খুশি ছিলাম। আমার শাশুড়ি কিন্তু আমাকে ও আমার জাকে ভীষণ ভালোবাসত। উনি নিজের মেয়ের মতোই আমাদের ভালোবাসতেন, এবং আমরাও শাশুড়ির খুব যত্ন করতাম। সময় মতো ওষুধ দেওয়া, সময় মতো খাবার দেওয়া, সব কিছুই আমি ও ডিম্পি ভাগযোগ করে করে নিতাম। মাঝে মধ্যে যখন আমি বান্ধবীদের সঙ্গে ফোনে কথা বলতাম, তখন কিন্তু তাদের কাছে জানতে পারতাম যে তাদের শাশুড়িরা কিন্তু তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। কিন্তু সেই দিক থেকে আমি ও ডিম্পি খুব ভাগ্যবতী ছিলাম, কারণ আমরা মায়ের মতো শাশুড়ি মা পেয়েছিলাম। ওদিকে আমার বর ও দেওর, তারা দুই ভাই মিলে দোকানের দেখাশোনা করত। আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন, তখন উনি এই দোকানটা চালাতেন, এবং উনি খুব কষ্ট করে এই দোকানটাকে এত বড় করেছিলেন। এখন ওই দোকানটার মালিক আমার বর ও দেওর। এমনকি আমার শাশুড়ির বেশ কয়েক বিঘা জমিও আছে, এবং সেই জমির দেখাশোনার কাজ কিন্তু আমাদের পাড়ার একটা কাকা করে। জমি দেখাশোনার কাজ আমার বর ও দেওর করতো না। আমাদের বিয়ে হওয়ার 5-7 বছর আগেই নাকি শ্বশুর মারা যায়। একদিন আমরা সবাই মিলে যখন দুপুরের খাবার খাচ্ছিলাম, তখন শাশুড়ি আমার বর ও দেওরকে বলল, তোরা সারাদিন বাইরে কাজ করিস, কিন্তু আমার বৌমাদের সময় দিস না। এই রকমভাবে কতদিন চলবে? ওরা তো সারাদিন বাড়ির ভেতরে থাকে। তোরা দুজন যদি ওদেরকে সময় না দিবি, তাহলে ওরা তো বোর হয়ে যাবে। তাই ওদেরকেও কোনো কাজে লাগিয়ে দে। ওই সময় কিন্তু আমার বর বলেছিল, তোমার বৌমাদের কাজে লাগালে তোমার দেখাশোনা কে করবে মা? তাই ওরা দুজন বাড়িতেই ঠিক আছে। ঠিক ওই সময় আমার দেওরের মোবাইল বেজে ওঠে। ফোনটা রিসিভ করার পরে দেওর কিন্তু ফোনের বিপরীতে থাকা ব্যক্তিটার সঙ্গে অর্ধেক বাংলা এবং অর্ধেক ইংরেজি ভাষায় কথা বলছিল। দেওরের ওই রকমভাবে কথা বলার ধরন দেখে আমরা একে অপরের মুখের দিকে তাকিয়েছিলাম। তারপর কিছুক্ষণ কথা বলার পরে আমার বর যখন দেওরকে জিজ্ঞেস করলো সে কার সঙ্গে ফোনে কথা বলছিল এবং কাকে আমাদের বাড়িতে ডাকছিল, দেওর তখন বলল তার নাকি একটা বিদেশি বন্ধু আছে, যার বাড়ি কিনা লন্ডনে। সে নাকি কলকাতায় এসেছে, এবং সে আমার দেওরের সঙ্গে দেখা করতে চাইছে। তখন দেওর আমার শাশুড়িকে বলল, মা, আমার ওই বিদেশি বন্ধুটা কিছুদিনের জন্য আমাদের বাড়িতে আসতে চাইছে। ও আমাদের বাড়িতে এলে কোনো অসুবিধে হবে না তো? তোমাদের কি এতে কোনো আপত্তি আছে? ওই সময় আমার বর বলল, এতে আবার আপত্তির কি আছে? 2-1 দিন থেকে না হয় ঘুরে যাবে, আর আমাদের বাড়িতে তো অনেক জায়গা আছে থাকার। আমাদের তো 3-4টা ঘর ফাঁকাই পড়ে আছে।
একটা ঘরে ওকে থাকার ব্যবস্থা করে দিব। আমার দেওর তখন অনেক খুশি হয়ে বলল, আজকে সন্ধ্যাবেলায় আমি তাকে নিজের বাড়িতে ডেকে নেব। আমার বর যখন ওই বিদেশের ছেলেটিকে বাড়িতে ডাকতে রাজি ছিল, তখন আমার শাশুড়িও বলল, তোদের যখন এতে আপত্তি নেই, তাহলে আমারও কোনো আপত্তি নেই। ওই সময় আমার যা আমার কানে কানে আস্তে করে বলেছিল, বৌদি, নতুন লোক আসবে আমাদের বাড়িতে, এবার তো আমাদের রান্নাবান্নার চাপ আরও বেড়ে যাবে। আসলে আমাদের বাড়িতে কোনো লোকজন বা আত্মীয় স্বজন আসলে আমার শাশুড়ি তাদের খাতির যত্নে কোনো কিছুই বাদ রাখত না। এমনকি আমাদের বাবার বাড়ি থেকেও কোনো লোকজন আসলে আমার শাশুড়ি বলতো, তোমরা কিন্তু কোনো কিছু বাদ রাখবে না, এমনভাবে সম্মান করবে যাতে তারা বাড়িতে গিয়ে তোমাদের নাম করে। তাই যখন আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতো, তখন মাছ, মাংস, ডিম থেকে শুরু করে সব কিছু এবং বিভিন্ন রকমের খাবার দাবারের আয়োজন করা হতো। এবং আমাদের দুজনের উপরেই কিন্তু রান্নাবান্নার চাপ অনেক বেশি বেড়ে যেত। এই কারণে আমার যা কানে কানে ওই কথাটা বলেছিল। তারপর সেদিন সন্ধ্যাবেলায় আমার দেওরের বিদেশি বন্ধু আমাদের বাড়িতে আসে। তাই ওই ভাঙাচোরা বাংলা কথা শুনে বেশ ভালোই লাগছিল। সেদিন রাত্রিবেলা আমি ও দেবরানী মিলে বেশ অনেক কিছুই খাবারের আয়োজন করেছিলাম। সেদিন আমরা সবাই একসঙ্গেই খেতে বসেছিলাম। আমার শাশুড়ি কিন্তু ওই দেওরের বিদেশি বন্ধুকে জিজ্ঞেস করেছিল, সে লন্ডনে কী কাজ করে। তখন সে বলেছিল তার নাকি বিভিন্ন রকমের পাউডারের কালেকশন আছে। সেই পাউডারগুলো সে দেশে এবং বিদেশে বিক্রি করে। ছেলেটি কিন্তু আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের সঙ্গে তার ভাঙাচোরা বাংলা ভাষাতে কথা বলার চেষ্টা করত। এমনকি তার যখন আমাদের বাড়িতে প্রায় ৩-৪ দিন হয়ে গেছিল, তখন কিন্তু সে খুব ভালোভাবেই আমাদের সবার সঙ্গে মিলে গেছিল। একদিন সন্ধ্যাবেলায় আমি বরের সঙ্গে কিছু কথা বলছিলাম, ঠিক ওই সময় সেই বিদেশি ছেলেটি আমাদের রুমে এসে বলল, সে নাকি আমার সোনার গয়নার কালেকশন দেখতে চায়। ওই বিদেশি ছেলেটি যখন আমার সোনার গয়নার কালেকশন দেখতে চেয়েছিল, তখন আমি কিছুক্ষণের জন্য বরের মুখের দিকেই তাকিয়েছিলাম, কারণ যতই হোক সে কিন্তু বিদেশে ছিল এবং আমি তো তাকে চোখ বন্ধ করে তার উপরে ভরসা করতে পারতাম না। বর তখন আমাকে বলল, তোমার গয়নাগুলো একবার ক্রুটেনকে দেখিয়ে দাও। আসলে ওই বিদেশি ছেলেটির নাম ছিল ক্রুটেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে সে আমার গয়না কেন দেখতে চাইছে, তখন ওই বিদেশি ছেলেটি বলল সে নাকি নিজের বউয়ের জন্য আমাদের ইন্ডিয়া থেকে কিছু গয়না কিনে নিয়ে যাবে। তারপর বরের কথা মতো আমি আলমারি থেকে গয়নাগুলো বের করে ওই বিদেশি ছেলেটিকে দেখিয়েছিলাম। তখন সে একটা বিদেশি মেয়েকে ভিডিও কল করে আমার সেই গয়নাগুলো দেখিয়েছিল। ওই বিদেশি ছেলেটির আমাদের বাড়িতে থাকতে প্রায় ১ সপ্তাহ হয়ে গেছিল। একদিন রাত্রিবেলা আমি যখন রান্নাঘরে জলের বোতল নিয়ে আসতে গেছিলাম, তখন মনে হয়েছিল ক্রুটেনের রুম থেকে কিছু একটা আওয়াজ আসছে। আমি যখন তার রুমের কাছে গিয়ে আওয়াজটা শোনার চেষ্টা করলাম, তখন মনে হলো ওই ঘরের বিছানার কচকচানির আওয়াজ পাচ্ছি। জানি না কেন ছেলেটি যখন থেকে আমাদের বাড়িতে এসেছিল, তার ২ দিন পর থেকে কিন্তু আমার তার উপরে সন্দেহ হতে শুরু হয়েছিল। সেদিন রাত্রিবেলা যখন আমি ওই বিদেশি ছেলেটির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে এটা জানার চেষ্টা করছিলাম যে তার রুমের ভেতর থেকে সেই কচকচানির শব্দটা কিসের, ঠিক ওই সময় হঠাৎ করে দেওর আমার পেছন দিকে দাঁড়িয়ে আমার ঘাড়ে হাত দিয়ে বলল, বৌদি, তুমি এত রাত্রিবেলা আমার বন্ধুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কি করছো? তখন হঠাৎ করে দেওরকে দেখে ঘাবড়ে গিয়ে বললাম, সেরকম কিছু না, আমি এখানে একটু জল নিতে এসেছিলাম। কিন্তু তুমি এত রাতে বাইরে কি করছো? দেওর তখন বলল, ডিম্পি নাকি তার রুমের ভিতরে নেই। আমি তখন দেওরকে বললাম, ডিম্পি নিশ্চয়ই উপরের বারান্দায় আছে, কারণ রাত্রিবেলা যখন তার ঘুম আসে না, তখন সে কিন্তু উপরের বারান্দার ঘরে বসে থাকে। আমি তখন তাড়াতাড়ি রান্নাঘর থেকে জল নিয়ে নিজের ঘরে চলে এসেছিলাম। পরের দিন সকালবেলা আমি কিন্তু শাশুড়ির ঘরে গিয়ে শাশুড়িকে এটা বলেছিলাম যে ওই বিদেশি ছেলেটি আর কতদিন আমাদের বাড়িতে থাকবে, কারণ এইভাবে একটা আলগা ছেলেকে নিজের বাড়িতে জায়গা দেওয়া কিন্তু ঠিক নয়। এমনকি শাশুড়িও আমার কথাতে একদম একমত ছিলেন। উনি তখন বলেছিলেন তিনি আজকেই তার ২ ছেলের সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন। ওই সময় আমার যা ঘরের ভিতরে এসে বলল, আরে বৌদি, আত্মীয়রা তো ভগবানের রূপ হয়, ছেলেটি আমাদের বাড়িতে থাকলে অসুবিধা কী আছে? ও তো আমাদেরকে কত কিছু শিখিয়ে দিচ্ছে, যেগুলোর ব্যাপারে আমরা কোনো দিন জানতাম না। আর এমনিতেও কিছুদিন পরে হয়তো ও নিজে থেকেই এখান থেকে চলে যাবে। তাই তাকে এই বাড়ি থেকে যাওয়ার কথা বলে ওকে কিন্তু অপমানিত করা হবে।
জানি না কেন দেবরানীর কথা শুনে মনে হচ্ছিল সে যেন চায় না যে ওই বিদেশি ছেলেটি আমাদের বাড়ি থেকে চলে যাক। কিন্তু আমার যখন থেকে ওই ছেলেটির উপরে সন্দেহ হয়েছিল, তখন থেকে আমি তার ব্যাপারে আরও কিছু জানার চেষ্টা করছিলাম। একদিন ওই বিদেশি ছেলেটি আমার বর ও দেওরের সঙ্গে যখন দোকানে গেছিল এবং আমার শাশুড়িও নিজের ঘরে আরাম করছিল আর আমার যা রান্নাঘরে ব্যস্ত ছিল, ওই সময় আমি সুযোগ বুঝে ওই বিদেশি ছেলেটির ঘরের ভিতর ঢুকে সব কিছু খুঁটিয়ে দেখেছিলাম। এমনকি আলমারির ভিতরে অনেকগুলো পাউডারের কৌটোও দেখেছিলাম। পাউডারের কৌটোগুলো দেখার পরে কিছুক্ষণের জন্য হলেও আমার মনে হয়েছিল যে আমি হয়তো শুধুই শুধুই ছেলেটার উপরে সন্দেহ করছি, কারণ ও তো আগেই বলেছিল যে সে নাকি দামি দামি পাউডারের ব্যবসা করে, যেগুলো নাকি বিদেশেও অনেক দামে বিক্রি করে। আমি যে বিদেশি ছেলেটির উপরে সন্দেহ করছি এই কথাটা কিন্তু আমি বাড়িতে কাউকেই বলিনি, কারণ কোনো কিছু প্রমাণ না পাওয়া অবধি বাড়িতে কাউকে কিছু বললে সবাই হয়তো আমাকেই খারাপ ভেবে বসতো। ওই কারণে আমি এই ব্যাপারে বাড়িতে কাউকেই কিছু বলিনি। আমার বর ও দেওর তো সারা দিন বাড়ির বাইরেই থাকতো। বাড়িতে সারাদিন কি হচ্ছে এই ব্যাপারে আমার বর ও দেওরের কিচ্ছু আইডিয়া ছিল না। সেদিন আমি যখন ক্রুটনের ঘরে ঢুকে তার সব জিনিসের তল্লাশি নিচ্ছিলাম, ঠিক ওই সময় আমার দেবরানী ঘরের ভিতরে ঢুকে আমাকে বলল, বৌদি, তুমি এইভাবে ক্রুটনের ঘরের ভিতরে ঢুকে কি খুঁজছো? ওই সময় আমি দেবরানীকে সব কিছু বলতে বাধ্য হয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যে আমার কিন্তু এই বিদেশি ছেলেটির উপরে সন্দেহ হচ্ছে। আমার দেবরানী তখন বলেছিল, বৌদি, তুমি তার ব্যাপারে একটু বেশিই ভেবে ফেলেছ। ক্রুটেন তো খুব ভালো ছেলে। আমার দেবরানী তো ক্রুটেনের তারিফ করতেই ব্যস্ত থাকতো। ভেবেছিলাম অন্ততপক্ষে আমার দেবরানী আমার কথাটা একটু বুঝবে, কিন্তু তাকে তো এইসব বলে কিছুই লাভ ছিল না। সেদিন রাত্রিবেলা যখন সবাই শুয়ে পড়েছিল, তখন আমি চুপচাপ নিজের রুম থেকে বেরিয়ে এটা দেখার জন্য গিয়েছিলাম যে ক্রুটেনের ঘর থেকে কোনো কিছুর শব্দ শুনতে পাওয়া যাচ্ছে কি না। কারণ সেদিন আমি যখন রাত্রিবেলা তার রুম থেকে কচকচানির শব্দ পেয়েছিলাম, সেই শব্দটা শুনে কিন্তু আমার মনে এটা বিশ্বাস হয়ে গেছিল যে ছেলেটি নিশ্চয়ই আমাদের থেকে কিছু লুকোচ্ছে, এবং আমি সেটা জানার চেষ্টা করছিলাম যে সে কী উদ্দেশ্যে আমাদের বাড়িতে এসেছিল, এবং 10 দিন হয়ে যাওয়ার পরেও সে কেন লন্ডনে ফিরে যায়নি। তারপর ক্রুটেনের ঘরের দিকে যেতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল, কারণ আগের দিনের মতোই সেদিনও আমি তার রুম থেকে কচকচানির শব্দ শুনতে পাচ্ছিলাম। শুধু তাই নয়, আমি যখন দরজায় কান লাগিয়ে ভেতরের কথাগুলো শোনার চেষ্টা করছিলাম, তখন আমি স্পষ্টভাবে শুনতে পেয়েছিলাম আমার দেবরানীও ক্রুটেনের ঘরের ভেতরেই ছিল। ওই বিদেশি ছেলেটির ঘরের ভেতর থেকে আমার দেবরানীর গলার আওয়াজ পেয়ে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। কারণ রাত্রি 1টার সময় আমার দেবরানী একটা বিদেশি ছেলের সঙ্গে কি করছিল, তার মানে আমি ওই ছেলেটির ব্যাপারে যা সন্দেহ করেছিলাম সেটাই কি সঠিক ছিল? তার মানে ওই ছেলেটি নিশ্চয়ই আমাদের থেকে কিছু লুকোচ্ছিল, এবং যেটার ব্যাপারে আমার দেবরানী খুব ভালোভাবেই জানতো। আর তার জন্যই দেবরানী বলেছিল আমরা যাতে ক্রুটেনকে এখান থেকে চলে যাওয়ার কথাটা না বলি। ভেবেছিলাম তাদের দরজায় নক করব এবং ভেতরে প্রবেশ করে জিজ্ঞেস করব যে আমার দেবরানী এত রাত্রিবেলা ক্রুটেনের ঘরের ভিতর কি করছে। ঠিক ওই সময় আমার দেওর আবার তার ঘর থেকে বেরিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, বৌদি, তুমি কি ডিম্পিকে কোথাও দেখেছো? সে আমার ঘরের ভেতরে নেই। দেওর যখন বলেছিল যে ডিম্পি ঘরের ভেতরে নেই, তখন আমি শিওর হয়েছিলাম যে ডিম্পি ওই বিদেশি ছেলেটির ঘরের ভেতরেই ছিল। তার মানে ডিম্পি ওই বিদেশি ছেলেটির সঙ্গে মিলে আমাদের সবাইকে কিন্তু ঠকাচ্ছিল। পরের দিন সকালবেলা ডিম্পির সঙ্গে দেখা হওয়া মাত্রই আমি তাকে একটা কোণায় নিয়ে গিয়ে বলেছিলাম, আমি তোর ব্যাপারে কিন্তু সব কিছু জানি। তুই কাল রাতে ক্রুটেনের ঘরের ভিতরে কি করছিলিস? আর আমি তোর এই কথাগুলো শাশুড়িকে বলে দেব। আর না হলে তুই আমাকে নিজের মুখে সব কিছু সত্যি কথা বল যে তুই রাত্রি 1টার সময় ক্রুটেনের ঘরের ভিতরে কি করছিলিস। আর না হলে আমি এক্ষুনি শাশুড়ির কাছে গিয়ে তোর নামে সব কিছু বলে দেব যে তুই ওই বিদেশি ছেলেটির সঙ্গে মিলে পরিকল্পনা করছিস। ওই সময় আমার কথা শুনে কিন্তু ডিম্পি অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমার হাত ধরে বলল, বৌদি, তোমার পায়ে ধরছি,
তুমি এই কথাগুলো কাউকে বলো না। আমি তোমাকে সব কিছু সত্যি কথা বলছি। তারপর ডিম্পি আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। ডিম্পি নাকি প্রত্যেক দিন ওই বিদেশি ছেলেটার কাছ থেকে 5,000 টাকা করে নিত এবং ওই ছেলেটি তার পরিবর্তে খুব সহজেই আমাদের বাড়ির ভিতরে পাউডারগুলো নিয়ে আসতো। আসলে ক্রুটেন যখন একদিন ঘরের ভিতরে ওই পাউডারগুলো সাজিয়ে রাখছিল, তখন নাকি সে ফোনে কোনো একজনের সঙ্গে কথা বলছিল এবং সে তার ভাঙাচোরা বাংলা ভাষায় ফোনের বিপরীতে থাকা লোকটাকে বলছিল সে নাকি রাত্রিবেলা ওই ড্রাগসগুলোকে পাউডারের কৌটোর মধ্যে ভরে নিয়ে যাবে। ডিম্পি যখন বুঝতে পেরেছিল ক্রুটেন আমাদের সবাইকে বোকা বানিয়েছে এবং এখানে সে তার কালো ধান্দা করছে, তখন আমার দেবরানী ক্রুটেনের সব কথা তার মোবাইলে ভিডিও রেকর্ড করেছিল এবং সে যখন ক্রুটেনকে ভিডিওটি দেখিয়েছিল তখন সে ভয় পেয়ে আমার দেবরানীকে টাকার লোভ দেখিয়ে তাকে নিজের দলে করেছিল। আমার দেবরানী এতটাই বোকা ছিল যে সে এত বড় কথা আমাদের সবার থেকে লুকিয়ে রেখেছিল শুধুমাত্র অল্প কিছু টাকার জন্য। সেদিন আমার দেবরানীর মুখে সবকিছু সত্যি কথা জানার পরে তাকে বলেছিলাম সে যাতে আর কোনো দিন রাত্রিবেলা ওই বিদেশি ছেলেটির কাছে না যায় এবং সে যাতে ওই ছেলেটির থেকে দূরে থাকে। সেদিন দেবরানী অনেক ভয় পেয়ে আমার হাত ধরে বলেছিল, বৌদি, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর এই ভুল করব না। তুমি এই কথাগুলো বাড়ির কাউকে বলবে না, না হলে কিন্তু তোমার দেওর আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমার দেবরানী যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছিল তাই আমি তাকে কথা দিয়েছিলাম যে তার ব্যাপারে এই কথাগুলো আমি কাউকে কিছু বলবো না। দেবরানীর কাছে ওই বিদেশি ছেলেটির ব্যাপারে সব কিছু সত্যি কথা জানার পরে আমি তার কাছে গিয়েছিলাম। ওই সময় কিন্তু আমার বর ও দেওর বাড়িতে ছিল না। ভেবেছিলাম আমি একাই সব কিছু সামলে নেব এবং ওই বিদেশি ক্রিমিনালকে আমার বাড়ি থেকে বের করে দিব। সেদিন ওই ছেলেটির ঘরে গিয়ে আমি তাকে হুমকি দিয়েছিলাম যে সে যাতে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়ি ছেড়ে চলে যায়, নইলে আমি কিন্তু পুলিশের কাছে যাব। ছেলেটি তখন আমার কথা শোনার পরে আমার কাছে এসে জোর জবরদস্তি আমার হাত ধরে বলেছিল তার কাছে নাকি আমার একটা ভিডিও আছে এবং সে যখন নিজের মোবাইল বের করে আমার ভিডিওটি দেখিয়েছিল তখন ওই ভিডিওটি দেখার পরে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল এবং ওই বিদেশি ছেলেটি আমাকে হুমকি দিয়ে বলেছিল আমি যদি নিজের মুখ খুলি তাহলে সে নাকি ওই ভিডিওটি ভাইরাল করে দেবে। আসলে ওই বিদেশি ছেলেটি আমার স্নান করার ভিডিও নিজের মোবাইলে রেকর্ড করেছিল। তার মানে ওই ছেলেটি নিশ্চয়ই আড়ালে আমার বাথরুমে ক্যামেরা রেখেছিল, যেটার ব্যাপারে আমি কিছুই জানতে পারিনি, কারণ সে নাকি বুঝতে পেরেছিল যে আমি তার ব্যাপারে তল্লাশি করার চেষ্টা করছি। তাই ওই বিদেশি ছেলেটি আমাকে ব্ল্যাকমেল করার জন্য আমার স্নান করার ভিডিও রেকর্ড করেছিল, যেখানে আমি বস্ত্রহীন অবস্থায় স্নান করছিলাম। ওই ভিডিওটি দেখার পরে আমি যখন কান্নাকাটি করে তার পা ধরে বলেছিলাম সে যাতে আমার ভিডিওটা ডিলিট করে দেয় এবং আমি তার ব্যাপারে কিন্তু কাউকে কিছু বলবো না, সে তখন আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সে বলেছিল আমাকে নাকি তার সঙ্গে ঘুমোতে হবে, নইলে সে ওই ভিডিওটা ফাঁস করে দেবে। আমি যখন তার প্রস্তাবে রাজি হয়নি তখন ওই বিদেশি ছেলেটি জোর জবরদস্তি আমার শাড়ি খুলে আমার সঙ্গে সব কিছু করার চেষ্টা করেছিল। ওই সময় আমার দেবরানী ঘরের ভেতরে এসে ওই বিদেশি ছেলেটাকে জোরে ধাক্কা মেরে আমার থেকে দূরে সরিয়েছিল। আমি ওই সময় অনেক বেশি ভয়ে তাড়াতাড়ি নিজের গায়ের কাপড় ঠিক করে আমার দেবরানীকে জড়িয়ে ধরেছিলাম। তারপর ওই বিদেশি ছেলেটি আমার দেবরানীর হাত ধরে বলেছিল, আমি তোমার সঙ্গে যা করেছি সেগুলো সব কিছু কিন্তু এই মোবাইলে রেকর্ড করে রেখেছি, তাই আমার সঙ্গে বেশি চালাকি করতে এসো না। আমি যেটা করতে চাইছি আমাকে সেটা করতে দাও। আসলে ওই বিদেশি ছেলেটি আমার দেবরানীর সঙ্গেও নাকি শারীরিক সম্পর্ক করেছিল। ওই সময় কিন্তু আমার দেবরানী বুঝতেই পারেনি যে সে কত বড় ভুল কাজ করেছে। আমার দেবরানী যখন স্বইচ্ছায় ওই ছেলেটির সঙ্গে সম্পর্ক করেছিল তখন ওই বিদেশি ছেলেটি তাদের মাঝে হওয়া সব কিছু মোবাইলের মধ্যে রেকর্ড করেছিল, যেটা আমার দেবরানী জানতো না এবং তাকে প্রত্যেক দিন রাতে নাকি ব্ল্যাকমেল করে নিজের ঘরে ডাকতো এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। আর এই জন্যই ওই বিদেশি ছেলেটির ঘর থেকে শব্দ পেতাম। আমার যা ভয়ে প্রত্যেক দিন রাতে ওই বিদেশি ছেলেটির সঙ্গে সম্পর্ক করত। আমার যা কিন্তু ভয়ে সম্পূর্ণ সত্যি কথা আমাকে সেদিন বলতে পারেনি। সে তো আমাকে অর্ধেক কথা বলেছিল এবং বাকি অর্ধেক কথা আমি ক্রুটেনের কাছেই জানতে পেরেছিলাম। আসলে ক্রুটেন নিজের মুখে বলেছিল যে সে নাকি একজন ক্রিমিনাল এবং সে নিজের দেশ থেকে ভয়ে আমাদের দেশে পালিয়ে এসেছে, কারণ সে যখন তার দেশের ড্রাগসগুলোকে পাউডার বলে পাচার করছিল তখন নাকি পুলিশের কাছে ধরা পড়ে গেছিল এবং সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য ভারতবর্ষে পালিয়ে এসেছিল। সে ভেবেছিল ভারতবর্ষে এসে তার দুর্নীতি বজায় রাখবে এবং সে খুব ভালোভাবেই জানতো আমার দেওর একজন সহজ সরল মানুষ
তাই সে আমার দেওরকে খুব সহজেই বোকা বানিয়ে আমাদের বাড়িতে নিজের আস্তানা পেয়েছিল। সেদিন সবকিছু সত্যি কথা জানার পরে ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। কারণ ওই ছেলেটিকে আমাদের বাড়িতে আস্তানা দিয়ে আমরা যে কত বড় ভুল কাজ করেছিলাম সেটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। আমরা সবাই কিন্তু একটা ক্রিমিনালের কাছে ফেঁসে গিয়েছিলাম। আর ওই সময় কিন্তু দেওর ও বর বাড়িতে ছিল না। তারপর সে আমাদের দুজনের সঙ্গে যখন জোর জবরদস্তি সম্পর্ক করতে চেয়েছিল, ওই সময় আমি চিৎকার করে আমার শাশুড়িকে ডাক দিচ্ছিলাম। আমার চিৎকারের আওয়াজ শুনে আমার শাশুড়ি উপরের ঘরে এসে যখন দেখেছিল ওই শয়তান আমাদের দুইজনের সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করছিল, তখন আমার শাশুড়ি অনেক রেগে গিয়ে নিজের পায়ের জুতো খুলে ওই ছেলেটিকে মারতে শুরু করেছিল। আমার শাশুড়ি তখন রেগে ওই ছেলেটির দিকে এগিয়ে এসে বলল, তোকে আমার ছেলেদের মতোই ভালোবাসা দিয়েছিলাম, আর তুই কি না আমার বাড়ির বউদের সঙ্গে কুকর্ম করতে চলেছিস? তোকে তো আমি আজ মেরেই ফেলবো। এই বলে আমার শাশুড়ি যখন ওই বিদেশি ছেলেটির চুলের মুঠি ধরে তাকে মারতে গেছিল, ঠিক ওই সময় ক্রুটেন আমার শাশুড়ির গলা টিপে ধরেছিল। আমি তখন অনেক বেশি ভয় পেয়ে ডিম্পিকে বলেছিলাম সে যাতে তাড়াতাড়ি চুপচাপ করে এই ঘর থেকে বেরিয়ে দরজাটাকে পেছন থেকে লক করে দেয় এবং তাড়াতাড়ি আমার বর ও পুলিশকে যাতে ফোন করে এখানে ডাকে। ডিম্পি তখন আমার কথা মতো ওই ঘর থেকে চুপচাপ আস্তে করে বেরিয়ে গিয়ে পেছন দিক থেকে দরজাটাকে লক করে দিয়েছিল। ওই সময় ঘরের ভেতরে আমি, শাশুড়ি ও ক্রুটেন ছিলাম। ক্রুটেন যখন আমার শাশুড়ির গলা চেপে ধরেছিল তখন আমি শাশুড়িকে বাঁচানোর জন্য তাকে ছাড়ানোর চেষ্টা করেছিলাম। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব, কারণ আমার বর ও পুলিশের আসতে তো অনেকটাই সময় লাগতো। ওদিকে আমার দেবরানী চালাকি করে তাড়াতাড়ি বাড়ির বাইরে গিয়ে পাড়া প্রতিবেশীদের আমাদের বাড়িতে ডেকে নিয়ে এসেছিল এবং 5 মিনিটের মধ্যেই আমার প্রতিবেশীরা এসে ওই শয়তানকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। সেদিন ডিম্পি যদি চালাকি করে পাড়া প্রতিবেশীদের আমাদের বাড়িতে না ডাকতো তাহলে কিন্তু ওই শয়তান আমার শাশুড়িকে মেরে ফেলে দিত। তারপরে না জানি আমার সঙ্গে কি করত। তারপর আমার বর যখন বাড়িতে আসে ওই সময় কিন্তু পুলিশও চলে আসে এবং পুলিশকে সব কিছু বলার পরে পুলিশ ওই শয়তানকে ধরে নিয়ে যায়। ওই সময় আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে তার ছেলেদেরকে বলেছিল, তোদেরকে আমি কতবার বলেছি এই ছেলের উপরে আমার সন্দেহ হয়েছিল। এতদিন কোনো আলগা ছেলেকে বাড়িতে রাখা ঠিক নয়, কিন্তু তোরা তো আমার কোনো কথা শুনিসনি। তার মানে আমার মতোই আমার শাশুড়িরও ওই ক্রুটেনের উপরে সন্দেহ হয়েছিল। ওদিকে আমার দেওর যখন ডিম্পির ব্যাপারে সব কিছু জেনে যায় তখন সে ডিম্পির গায়ে হাত তোলার জন্য উঠেছিল। আমার শাশুড়ি ওই সময় তার ছেলেকে বাধা দিয়েছিল এবং বলেছিল এতে আমার বৌমার কোনো দোষ নেই। তোদেরকে আমি এর আগেও বলেছি তোরা নিজের কাজের সঙ্গে সঙ্গে নিজের বউদেরকেও সময় দে, কিন্তু তোরা তো আমার একটাও কথা শুনিস না। ডিম্পি তো নিজের ভুল স্বীকার করেছে, তাই ওর গায়ে হাত তোলার কোনো দরকার নেই। যা হওয়ার তা তো হয়ে গেছে, তাই সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে আমাদের শুরু করতে হবে। এবং আমার শাশুড়ি সেদিন তার 2 ছেলেকে বলেছিল এরপর থেকে কিন্তু তোদের কোনো বন্ধু বান্ধব আমার বাড়িতে জায়গা পাবে না, কারণ এই বাড়িতে দুটো জোয়ান বউ থাকে। আর আজকে আমাদের বাড়িতে যা হয়েছে এই সব কিছুর জন্য তোরাই দায়ী। তোরা যদি ওই ছেলেটাকে বাড়িতে আস্তানা না দিতিস তাহলে আজ আমাদের সঙ্গে এতটা খারাপ হতো না। সেদিন ডিম্পিও কাঁদতে কাঁদতে আমার দেওরের পা ধরে ক্ষমা চেয়েছিল। এতে ডিম্পিরও দোষ ছিল, কারণ সে তো অনেক আগেই ওই বিদেশি ছেলেটার ব্যাপারে সব কিছু জেনে গেছিল, তাও সে চুপচাপ ছিল। সে যদি আগেই আমাদের সব কিছু বলে দিত তাহলে আমাদের সঙ্গে আজ এতটা খারাপ হতো না। সে অনেকটাই বোকামি করেছিল এবং পুলিশ সেদিন ওই শয়তানের মোবাইল থেকে আমাদের সব ভিডিও ডিলিট করেছিল। আসলে ওই ছেলেটা কিন্তু প্রথম থেকেই আমাদেরকে বোকা বানিয়েছিল। সে তো ড্রাগসের পাচার করত, কিন্তু সে আমাদেরকে মিথ্যে কথা বলেছিল যে সে বিভিন্ন রকম নাকি পাউডারের ব্যবসা করে। এই জন্যই বলে কোনো আলগা মানুষকে খুব সহজে বিশ্বাস করতে নেই, বিশেষ করে কোনো আলগা মানুষকে নিজের বাড়িতে আস্তানা দিতে নেই। ওই ঘটনার পর থেকে কিন্তু আমরা সবাই খুব ভয়ে ছিলাম এবং ওই ভয়টা কাটতে আমাদের অনেক দিন সময় লেগেছিল। এখন আমরা খুব ভালো আছি এবং সুখে আছি। সেদিনের পর থেকে আমরা কোনো আলগা মানুষকে নিজের বাড়িতে জায়গা দিইনি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।